প্রথমেই বলি যে ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে। যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত, এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন। তো আজকে যে দিদিভাই আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন, তিনি কোথা থেকে ঘটনাটি পাঠাচ্ছেন সেটা বলতে বারণ করেছেন, কারণ তিনি একজন প্রাক্তন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। তো যে কারণে তার কিছু হয়তো প্রবলেম হতে পারে, যে কারণে তার তিনি কোথা থেকে ঘটনাটি বলছেন সেটা আমাদেরকে হাইড রাখতে বলেছেন। তো সেই জন্যই আমরা সেই জায়গার নামটি এখানে বললাম না। তো দিদিভাইয়ের নাম হচ্ছে সোমা। মূলত যে জায়গাটি তারা কিনেছিলেন সেই জায়গাটিতে তারা বাড়ি বানানোর পর সেখানে যখন তারা থাকতে শুরু করেন, তারপর থেকে কিন্তু তাদের সাথে বিভিন্ন রকমের ভৌতিক ঘটনা ঘটতে শুরু করে। তো সেই ঘটনাটাই তিনি আমাদের সাথে আজকে শেয়ার করে নিয়েছেন, এবং আমি যখন তার পাঠানো এই ঘটনাটি নিজে আগে পড়ছিলাম, আমার কিন্তু বেশ গা কাটা দিয়ে উঠেছিল। তাই বন্ধুরা, তোমাদের সকলকে বলবো যে আজকের এই এপিসোডটি কিন্তু একটি দুর্দান্ত এপিসোড হতে চলেছে। তাই তোমরা কেউ কোথাও যাবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আজকের এই পুরো এপিসোডটি তোমরা মন দিয়ে শোনো। আশা করছি তোমরাও কিন্তু আজকের এই এপিসোডটি শুনে ভীষণ ভয় পাবে। এবং আরেকটি রিকোয়েস্ট তোমাদের সকলকে করব যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে আজকের এই এপিসোডটি শেয়ার করে নাও, তাহলে তারাও কিন্তু এরকম একটি ইউনিক ঘটনার সাক্ষী থাকতে পারবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড নাম্বার 116। তো দিদিভাই যেভাবে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করে নিয়েছেন, ঠিক সেভাবেই কিন্তু আমি তোমাদের সামনে আজকে এই পুরো ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি। আমি সোমা। তো আজকে যে ঘটনাটি আমি তোমার সাথে শেয়ার করছি, এটা প্রায় 22-25 বছর আগেকার ঘটনা। তো তখন আমার হাজব্যান্ড এই চাকরিটি করতেন, যে চাকরিটি আমি পরবর্তীকালে পেয়েছিলাম আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর। এক কথায় বলতে গেলে এই চাকরিটা কিন্তু আমার হাজব্যান্ডের। এই যে প্রাইমারি স্কুলের শিক্ষক, এটা আমার হাজব্যান্ড ছিলেন। তো তার এই যে অসময়ে যে তার মৃত্যু, তো সে কারণেই আমি এই চাকরিটি তার ওয়াইফ হওয়ার কারণে পেয়েছি। তো তারপরে আমার ছেলে এবং আমার মেয়েকে আমি একা হাতেই মানুষ করেছি। তো পুরো বিষয়টাই তোমার সাথে আমি শেয়ার করব। তো যখন আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হয়, এটা কিন্তু আমাদের লাভ ম্যারেজ ছিল। তো যে কারণে আমার হাজব্যান্ডের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের এই বিয়েটা মেনে নেয়নি। তো আমার হাজব্যান্ড যেখানটা করে চাকরি করতেন, তো তার কাছাকাছি কিন্তু আমরা একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতাম, আমি আমার হাজব্যান্ড। তো ওখানে আমরা বেশ অনেক বছরই কাটাই, এবং ওখানে আমাদের ছেলে মেয়ে দুজনেই হয়। তো আমরা দুজনেই এটা কিন্তু নিজে নিজে প্ল্যান করেছিলাম বলতে পারো, বা নিজেরা একটা ডিসাইড করেছিলাম যে আমরা একটা জমি কিনবো এবং সেখানটা করে আমাদের একটা নিজস্ব বাড়ি বানাবো। সেটা ছোট হবে তাও ভালো, কিন্তু নিজেদের একটা বাড়ি, সেটা একটা নিজের মনের শান্তি বলতে পারো। তো এটা কিন্তু আমার এবং আমার হাজব্যান্ড দুজনেরই একটা মনের ইচ্ছে ছিল। তো সেরকম এবার আমার হাজব্যান্ড যেহেতু ওখানে অনেক বছর ধরে চাকরি করছেন, তো যে কারণে ওই এলাকার মানুষজনের কাছে কিন্তু মোটামুটি তিনি খুব একটা ভালো পরিচিতি পেয়ে যান, এবং এক কথায় আর কি যেটাকে বলে খুব ভালো শিক্ষক, এরকম একটা কিন্তু তকমা আমার হাজব্যান্ড পেয়ে গেছিলেন। এবার আশেপাশের এলাকার সবাই মোটামুটি জানতো যে আমরা এরকম একটা বাড়ি করব বলে একটা রকম জমি খুঁজছি। তো সেরকমই কিন্তু বেশ কয়েক বছর পরের কথা আমি বলছি, তখন আমার ছেলে মেয়ে দুজনেই হয়ে গেছে। আমার মেয়ে একটু বড়, আমার ছেলে তখন একদমই ছোট। তো সেই সময় ওখানকার অঞ্চলেরই একজন লোক একটা জায়গা আমাদেরকে দেখে দেন। সেটা হচ্ছে যেখানটা করে আমার হাজব্যান্ড চাকরি করতেন, সেখান থেকে প্রায় ওই আধা ঘন্টার মতো রাস্তা। তো সেটা একদম প্রপার রোডের ওপর নয়, একটু ভেতর করে। তো সেই জায়গাটা হচ্ছে একটা বড় ডোবা, ঠিক আছে, ওটাকে পুকুর বললেও ভুল হবে না। তো সেই ডোবার একদম সামনাসামনি একটা বড় জমি, প্রায় 2 কাঠা মতো একটা জায়গা। তো সেই জমিটার কিন্তু ওই অঞ্চলের একজন লোক আমাদের খোঁজটা দেন। তো দিদিভাই বলছে যে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই তখন ওটা ওই জায়গাটাকে আর কি দেখতে গিয়েছিলাম, এবং দেখার পর মোটামুটি বেশ পছন্দই হয়, কারণ আশেপাশে খুব একটা বাড়ি নেই, যেখানটা করে ওই জায়গাটা, আশেপাশে বাড়ি নেই, যেহেতু ওই সামনেটা একটা বড় ডোবা। তো তার থেকে কিছুটা দূরে দূরে কিন্তু বেশ অনেকগুলো বাড়ি রয়েছে। তো মোটামুটি একদম নিরিবিলি বলতে পারে, থাকার মতো উপযুক্ত জায়গা। তো সেই জন্য আমার এবং আমার হাজব্যান্ডের খুব পছন্দই হয়, এবং আমরা কিন্তু খুব কম দামের মধ্যে জায়গাটা পেয়েছিলাম। তো যে কারণে বলতে পারো যে ওই দেখার 2-3 দিনের মাথাতে আমরা জায়গাটা বুক করে দিই, এবং আমরা কিনে নিই জায়গাটা। তো এরপর আমরা বাউন্ডারি দিয়ে নিই জায়গাটাতে, কারণ ওখানে আমাদের যেহেতু প্ল্যানটাই ছিল যে আমরা ওখানে বাড়ি করে থাকবো। তো বেশ কিছুদিন আমরা জায়গাটাকে ওরকম ফেলে রাখিনি, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি করার কাজটা শুরু করি। এবার আমার হাজব্যান্ড যেহেতু ওরকম স্কুলে চাকরি করতেন, তো যে কারণে
ও তো খুব একটা বেশি দেখাশোনা করতে পারতো না। তো ম্যাক্সিমাম ওই বাড়ি হওয়া পর্যন্ত, মানে একদম স্টার্টিং থেকে শুরু করে এন্ড পর্যন্ত কিন্তু আমিই দেখাশোনা করেছি। তো মোটামুটি প্রায় 5-6 মাসের মধ্যে আমাদের ওই বাড়িটা তৈরি হয়ে যায়। মানে আমরা যেহেতু ওটা একতলা বাড়ি বানিয়েছিলাম, আমরা পরে আর কি প্ল্যান ছিল যে ভবিষ্যতের জন্য মানে দোতলা করব, কিন্তু আপাতত আমরা একতলা করে বাড়ির মধ্যে আর কি ঢুকে পড়বো, এরকম একটা প্ল্যান ছিল। তো আমাদের বাড়ির প্যাটার্নটা একটু বলি। যেদিকটা করে আমাদের বাড়ির সামনেটা, মানে যে রাস্তাটা, সেদিকে আমাদের একটা বারান্দা করেছিলাম এবং বারান্দার লাগোয়া ছিল হচ্ছে একটা ঘর। তো ঘরের মধ্যে মানে একদম মিডিলে ছিল একটা ডাইনিং এবং ডাইনিংয়ের পেছনে ছিল একটা ঘর। আর ডাইনিংয়েরই বাঁ দিকে ছিল হচ্ছে একটা কিচেন। তো সেখানে কিচেনটা হওয়ার পরে, যেহেতু এটা আমি অনেক বছর আগেকার কথা বলছি, তো তখনও কিন্তু যে এই যে বাথরুমটাকে অ্যাটাচ করে নেওয়া, এই প্যাটার্নটা কিন্তু তখনও পর্যন্ত ছিল না, মানে দেখা গেলেও খুব সচরাচর কম। তো যে কারণে ওই বাড়ির টোটালটা একটা খাঁচা সিস্টেমের মধ্যে কিন্তু কিচেনটা থাকলেও কিচেনের পরে একটা ওখানে দরজা ছিল এবং দরজা থেকে বেরিয়ে বাড়ির পেছন দিকটা করে কিছুটা জায়গা ছাড়া ছিল। তো সেখানটা করে ছিল হচ্ছে আমাদের বাথরুমটা। তো ওই বাথরুমের গায়ে লাগোয়া হচ্ছে আমাদের বাড়ির বাউন্ডারি এবং বাউন্ডারির পেছনে হচ্ছে সেই প্রকাণ্ড ডোবাটা, মানে সেই বড় যে ডোবাটার কথা আমি বললাম, ডোবার পরেই হচ্ছে আমাদের জায়গাটা। তো সেটা হচ্ছে আমাদের বাউন্ডারি ওয়ালের একদম গা ঘেঁষিয়ে। তো আমাদের বাড়ির পেছন দিকটা করে বেশ অনেকটা যেহেতু জায়গা আমরা ইচ্ছে করে ছেড়ে রেখেছিলাম, কারণ বাথরুমের সামনে একটা উঠোন মতো আমরা করেছিলাম একদম পাকা বাঁধানো। তো সেখানটা করে আর কি জামা কাপড় কাচা টাচার জন্য। তো ওটা আমাদের আগে থেকে প্ল্যান ছিল। আর উঠোনের একদম গায়ে লাগোয়া আর এক দিকের যেটা বাউন্ডারি, সেখানটা করে কর্নারে ছিল হচ্ছে আমাদের তুলসী মঞ্চ। তো এই হচ্ছে আমাদের বাড়ির টোটাল প্যাটার্ন। তো যিনি আর কি এই জায়গার আগেকার মালিক ছিলেন, তো আমরা যতটুকু আর কি শুনেছিলাম, তিনি এখানে আর থাকবেন না, তিনি বাইরে চলে যাবেন, যেহেতু তার ছেলে বাইরে থাকেন, তো সেই জায়গায় তিনি চলে যাবেন বলে তিনি জায়গাটা বিক্রি করছিলেন। আমরা কিন্তু এইটুকুই শুনেছিলাম। তো এরপর এর ভেতরের কি ডিটেল এতটাও আমরা খুঁটিয়ে মানে জিজ্ঞাসা করিনি বা জানতেও চাইনি। এবং সব থেকে বড় কথা, আমরা একটু কমে জায়গাটা পাচ্ছিলাম, তো আমরা ভাবছিলাম যে তাহলে এত কমে যখন জায়গাটা পাচ্ছি আর তার যখন বিক্রি করার তাগিদ আছে, তাহলে নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ নেই। তো যে কারণে কিন্তু আমরা জায়গাটার হাতছাড়া করতে চাইনি, আমরা খুব তাড়াতাড়ি জায়গাটা কিন্তু কিনে নিয়েছিলাম। তো এই যে আমরা জায়গাটা কিনে কতটা ভুল করেছিলাম সেটা তো আমরা পরে সাফার করি। তো যাই হোক, এবার ওই বাড়িটা করার পর কিন্তু আমরা খুব সুন্দর করে গৃহপ্রবেশ দিই, মানে একদম হোম যজ্ঞ পুজো যেরকম হয় একদম প্রপার নিয়মে, আমরা কিন্তু সেরকম সব কিছু করে ওই বাড়ির মধ্যে আমরা প্রবেশ করি। তো আমার বাপের বাড়ির থেকে সমস্ত লোকজন এসেছিল। আমার শ্বশুর বাড়ির যেহেতু আমাদেরকে তখনও পর্যন্ত মেনে নেননি, তো সে কারণে আমার শ্বশুর বাড়ির লোকজন আসেনি। আমার বাপের বাড়ির প্রত্যেকে এসেছিল এবং এলাকার প্রত্যেককে আমরা নিমন্ত্রণ করেছিলাম। মানে এক প্রকার ধুমধাম করেই কিন্তু আমরা গৃহপ্রবেশটা করি। তো এরপর মানে ওই বাড়িতে বাস করার ঠিক 3-3.5 মাসের মাথায় কিন্তু আমার হাজব্যান্ড মারা যায়। এবং ওর যে মারা যাওয়াটা সেটা এখনো পর্যন্ত আমার কাছে আশ্চর্য লাগে। মানে ও আর কি স্ট্রোক করে মারা যায়। যেরকম মানে আমি আর কি তখন রান্না করছিলাম, সেদিন রবিবার ছিল, তো ওর স্কুল ছুটিও ঘরের মধ্যেই ছিল শুয়ে। তো আমি রান্না করতে করতে হঠাৎ করে আমার গ্যাসটা ফুরিয়ে যায়, মানে যে আমার কিচেনের যে গ্যাসটা ওটা আর কি ফুরিয়ে যায়। তো ওটা চেঞ্জ করার জন্য ওকে আমি ডাকি এবং ও ওই যে মানে যে ভর্তি সিলিন্ডারটা ওটা যখন ও চেঞ্জ করতে যাচ্ছে সেই টাইমে কিন্তু ও মানে স্ট্রোকটা করে এবং ওকে হসপিটালে নিয়ে যেতে যেতেই ও মারা যায়। তো একটা জিনিস দেখবে, মানে অনেক জায়গায় কিন্তু এটা আমরা শুনে থাকি যে অনেকের কিন্তু অনেক কিছু স্যুট করে না, মানে সহ্য হয় না বলে না, যে দেখবে এটা আমরা প্রায়শই শুনি যে কারোর হয়তো নতুন বাড়ি সহ্য হলো না, বা হয়তো নতুন কোনো সে ফ্ল্যাট কিনেছে সেটা হয়তো তার স্যুট করলো না, বা এরকমও হয়তো আমরা শুনে থাকি যে সুখের সময়ে এসে তার মানে সে মারা গেল বা সুখের সময়টা সে সহ্য করতে পারলো না, এরকম কিন্তু আমরা প্রায়শই শুনে থাকি। তো দিদিভাই বলছে যে আমিও সেটাই ভেবেছিলাম যে হয়তো এরকম নতুন বাড়ি করেছি যেটা হয়তো সহ্য করতে পারলো না, যে কারণে এরকমও অকালে প্রাণটা ওর গেল। তো তখন তো আমি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম, যে এক প্রকার আমি দিশেহারা হয়ে যাই যে এইটুকুটুকু দুটো ছোট ছেলে মেয়েকে নিয়ে আমি কি করে মানুষ করব এবং এতটা বড় জীবন আমি কি করে কাটাবো। তো প্রচণ্ড পরিমাণে আমি ভেঙে পড়ি এবং তখন শুধু আমি একটা কথাই ভাবছি যে তাহলে কি আমার এই নতুন বাড়ি করাটাই ভুল হলো, যে কারণে হয়তো আমি আমার স্বামীকে হারালাম। তো এই সব ভাবতাম আর এক কথায় বলতে গেলে খুব ডিপ্রেশনে চলে গেছিলাম। তো এরপর আস্তে আস্তে এবার ওই অঞ্চলের লোকজন যেহেতু আমাদেরকে মোটামুটি খুব ভালো করে চিনতো, বিশেষ করে আমার হাজব্যান্ডকে, মানে এক কথায় আমার হাজব্যান্ডকে তারা খুব সমীহ করে চলতো, যে কারণে এবার তার চাকরিটা যাতে আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাই ওয়াইফ হওয়ার কারণে, তো সেটা তারা খুব মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু তারা চেষ্টা করে। এবং আনফর্চুনেটলি যে স্কুলেই আমার হাজব্যান্ড চাকরি করতেন,
তো সেই স্কুলে কিন্তু আমি চাকরিটা পাই এবং সেটা প্রায় ওই 5-6 মাসের মধ্যে আমি চাকরিটা পেয়ে যাই। এবার এতদিন যাবত আমার হাজব্যান্ড চাকরি করেছে, গোটা সংসারটা আমি একা হাতে সামলেছি, আমার ছেলেমেয়েকেও আমি মানুষ করেছি। এবার আমি যদি চাকরিতে বেরিয়ে যাই তাহলে আমার ছেলেমেয়ে দুটোকে কে দেখবে? তো সেই জন্য আমার দিদিকে এনে কিন্তু আমার বাড়িতে রাখি। তো আমার দিদি আর কি বিয়ে থা করেননি, তো যে কারণে আমাদের বাড়িতে তার থাকতে খুব একটা কোনো অসুবিধা ছিল না। তো সেই কারণেই কিন্তু আমার দিদি এসে আমাদের বাড়িতে থাকে। তো ও আমার ছেলে মেয়েকে খুব ভালো করে দেখাশোনা করতো এবং গোটা সংসারটা কিন্তু নিজে একা হাতেই সামলাতো। আর এই যে চাকরি জীবনটা, এটা তো আমার কাছে একদম নতুন। তো প্রথম প্রথম আমার কাছে এই জিনিসটা খুব অসুবিধা হলো, পরে এই জিনিসটা আমার কাছে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এভাবে কিন্তু বেশ কয়েকটা মাস আমাদের খুব ভালোভাবেই কাটে। মানে বিষয়টা আস্তে আস্তে যত সময় গিয়েছে তত থিতিয়ে গিয়েছে বিষয়গুলো এবং আমরাও আস্তে আস্তে নর্মাল লাইফে ফিরে এসেছি। তো এবার কিন্তু প্রথম আমাদের ওই বাড়িতে একটি অদ্ভুত ঘটনা ঘটে এবং সেই ঘটনাটি ঘটে আমার সাথে। মানে দিদিভাই বলছে প্রথম কিন্তু আমি এই অভিজ্ঞতার শিকার হই। তো সেদিন ওরকম রবিবার ছিল, তো মানে অন্যান্য দিন যেহেতু খুব সকাল সকালে আমাকে স্নান করে স্কুলে বেরিয়ে যেতে হতো, তো রবিবারটা আমি আমার ছেলে মেয়েকে যেহেতু একটু সময় দিতাম, একটু ভালো মন্দ আমি নিজে হাতে রান্না করে খাওয়াতাম। তো সেরকমই ওই দুপুরবেলাতে আমি একটু মানে রান্নাবান্না একটু করেছি। তো আমার মানে রান্না করতে করতে মোটামুটি একটু বেশ দুপুরই হয়ে যায়। তো দুপুরে রান্নাবান্না করে যখন এবার আমি স্নান করতে গিয়েছি, তো আমাদের বাথরুমটা তো আমি বললাম যে আমাদের বাড়ির একদম অ্যাটাচ ছিল না, মানে বাড়ির মধ্যেই, কিন্তু ওটা একটু খোলা জায়গা, মানে উঠোনের মধ্যে ছিল পেছন দিকে। তো আমি এবার যখন বাথরুম থেকে স্নান করে বেরোতে গিয়েছি, মানে তখন কিন্তু একদম ঘূর্ণি দুপুরবেলা যেটাকে বলে, মানে চারিদিকে একদম ঠাঁঠা রোদ এরকম একটা ব্যাপার। আর চারিদিকটা পুরো নিস্তব্ধ, বুঝতেই পারছো, যেহেতু ওটা আমাদের একটু ব্যাক সাইডে বাড়িটা ছিল আর পেছন দিকটা ওরকম ডোবা, তো সচরাচর ওখানে লোকজন থাকার তো কোনো ব্যাপার নেই। তো আমি ওই বাথরুম থেকে যখন স্যাট করে বেরিয়েছি, এবার এক ঝলক আমার কিন্তু চোখটা ওই একদম সোজাসুজি আর এক দিকের যে আমাদের বাড়ির বাউন্ডারি, সেই দিকটা করে কিন্তু গিয়েছে। এবার আমি অন্যান্য দিন যেরকম বাথরুম থেকে বেরিয়ে আবার বাথরুমের গেটটা লাগাই, তো ওরকম কিন্তু এক ঝলক চোখটা যাওয়ার পর আমি ঘুরে মানে গেটটাকে লাগাতে গিয়েছি। এবার ওই যে কয়েক মুহূর্ত বা কয়েক সেকেন্ড আমি ওদিকে তাকিয়েছিলাম, তখন কিন্তু আমার চোখে একটা জিনিস পড়ে। এবার যে মুহূর্তে ওইটা আমার চোখে পড়েছে, আমি এবার তো সঙ্গে সঙ্গে ঘাটটা ঘুরিয়ে নিয়েছি। আমি কিন্তু ওই কয়েক মুহূর্তের মধ্যে দেখি মনে হয় যেন তিনটে বেশ বড় বড় সাইজের লোক, মানে একটা মানুষের যেরকম হাইট হয় তার থেকে কিন্তু বেশ অনেকটা লম্বা। তো ওটা ঠিক মানুষ বলতে পারবো না, মানে ওটা একটা মানে ছায়া ছায়া টাইপের একটা ঘোলাটে আকার। মানে আকারটা মানুষের, কিন্তু ওটা একটা ঘোলাটে ঘোলাটে অন্ধকার টাইপের মানে অবয়বটা। তিনটে ওরকম কিন্তু সোজা ওখানে একদম স্থির ওখানটা করে দাঁড়িয়ে আছে। এবার এই জিনিসটা কিন্তু আমি কয়েক মুহূর্তে আমি দেখেছিলাম। এবার সঙ্গে সঙ্গে আমি ঘাটটা ঘোরানোর পর আমার মনে হলো, আরে ওখানটা করে আমি কিছু একটা দেখলাম মনে হলো না? তো দিদিভাই বলছে ওই আমার ভাবাও শেষ, আমি কিন্তু আবার ঘুরে মানে সঙ্গে সঙ্গে কিন্তু ঘাটটা ঘুরিয়ে আবার ওইদিকে তাকিয়েছি। এবার তাকানোর সঙ্গে সঙ্গে আমি ওখানে তো কিচ্ছু দেখতে পাই না। এবার আমি না তখন বেশ অবাক হয়ে যাই এবং আমার গোটা শরীরটা না প্রচণ্ড ভারী হয়ে যায়, কারণ আমি যখন বাথরুম থেকে বেরিয়েছি আমার মাথাতে তো এমন কোনো জিনিস ঘুরছিল না যে ওখানে আমি এমন কিছু একটা দেখব। তো হঠাৎ করে এরকম একটা কিছু দেখাতে না, এবার আমি ভাবছি তাহলে কি এখানে কোনো লোক ছিল, মানে কোনো হয়তো অচেনা লোক এখানে ঢুকে গিয়েছে বা কিছু, যেহেতু বাউন্ডারিটা টোটালটাই ওপেন। তো আমার না তখন প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। তো আমি কি করি, আমি আর ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে ওই যে গেটটা, যে মানে যেখান দিয়ে আর কি আমাদের বাড়িটার ভেতরে আমি ঢুকবো, মানে ওই গেটটা লক করলে আর কি ভেতর দিকে কেউ ঢুকতে পারবে না, তো ওই গেটটা দিয়ে কিন্তু আমি একদম তাড়াতাড়ি ঢুকে যাই এবং ঢুকে কিন্তু ভেতর থেকে গেটটাকে লক করে দিই। এবার আমি কিন্তু আর ভেতরে এক মুহূর্ত না দাঁড়িয়ে আমি ছুটে ওই যে ডাইনিংয়ের যে জানলাটা, যেখান থেকে আমাদের আরেক সাইডের যে মানে যে বাউন্ডারির দিকটা দেখা যায়, আমি যেখানটা করে লোকগুলোকে দেখেছিলাম, মানে লোকগুলো বলতে কি, মানে আমি ওখানে তো তিনটে অবয়ব দেখেছিলাম, তো আমি ওটাকে তখনও পর্যন্ত কিন্তু আমি মানুষ ভাবছি। তো আমি ভেবেছি তাহলে ওরা যদি ওখানে থেকেও থাকে তাহলে তো ওরা ছুটে ওই দিক দিয়ে বেরোতে যাবে, বা অনেকটা দূরেও যদি তারা চলে যায় আমি তো ওখানে গিয়ে তো দেখতে পাবো। তো আমি কিন্তু ছুটে ওই যে ডাইনিংয়ের যে জানলাটা, ওই জানলার কাছে কিন্তু আমি চলে যাই। এবার দেখবে যে তিনটে যদি মানুষ খুব জোরে দৌড়োই, এবার টোটালটা যেহেতু আমাদের একদম বাঁধানো জায়গা, তাহলে তো ধপধপ করে পায়ের একটা শব্দ হবে। তো ওটা তো আমি পাইই না, এবং জানলার কাছে গিয়ে যখন আমি দাঁড়িয়েছি, আশেপাশের চারিদিকটা কিন্তু একদম নিস্তব্ধ, মানে একদম যেটাকে বলে পিন ড্রপ সাইলেন্স। এবার আমি যখন ওখানে কাউকে দেখতে পাই না এবং এত নিস্তব্ধ যখন দেখি, আমার না তখন বিষয়টা একটু অন্যরকম লাগে, মানে আমার জিনিসটা ঠিক খুব একটা ভালো লাগে না। তো
যাই হোক, এবার আমি কি করব, আমার তখন এতটা ভয় লাগে, জানলাটা যেহেতু খোলা ছিল আমি কিন্তু জানলাটাকে বন্ধ করে দিই। এবার বন্ধ করে যখন আমি মানে ইউটার্ন নিয়ে যখন ডাইনিংয়ের দিকে আসছি, তো তখন আমার দিদি আর কি মানে ঘর থেকে বেরিয়ে আসছিল। এবার ওর না তখন আমাকে দেখে একটু কেমন একটা সন্দেহ হয়। তো তখন আমাকেও বলছে যে কী হলো সোমা, কিছু হয়েছে? তো তখন দিদিভাই বলছে, আমি কিন্তু আমার দিদিকে পুরো মানে এই যে সমস্ত কথাটা আমি কিন্তু বলি, মানে বাথরুম থেকে বেরোনোর পর আমি যেটা দেখেছি এবং তারপর যে পুরো ঘটনাটা আমার সাথে ঘটলো, বা আমি যেরকম ছুটে এসে দেখতে এলাম যে ডাইনিংয়ের জানলা থেকে আদৌ ওখানে কে ছিল বা কিছু, তো আমি কিন্তু পুরো বিষয়টা আমার দিদিকে বলি। তো আমার দিদিও তখন ভেবেছে, এবার ন্যাচারালি মানুষ কি ভাববে যে এরকম যদি কিছু একটা দেখে তাহলে ওখানে কোনো লোকজনই ভাববে, অচেনা কোনো লোক বা চোর টোর এরকমই কিছু ভাববে। তো আমার দিদিও কিন্তু জিনিসটা তাই ভাবে। তো তখন ও বলে যে দেখ, এরকম হতেই পারে, চোর টোর এরকম ঢুকে গিয়েছিল, তো আমাদেরকে কিন্তু আর একটু সাবধানে থাকতে হবে। তো সেদিনের মতো কিন্তু বিষয়টা ওখানেই মিটে যায়, মানে তখনও পর্যন্ত। এবার আমার মনে না একটা কোনো একটা দোটানা ছিল, কারণ প্রথমত আমি ওখানে 3জন অবয়বকে দেখেছিলাম, কিন্তু ওখানে কোনো একটা যে পার্টিকুলার মানুষ যেরকম হয় হাত, মুখ, চোখ, কান, নাক, ঠিক আমি কিন্তু ওরকম কিচ্ছু দেখিনি। আমি প্রথমত ওখানে দেখেছিলাম হচ্ছে মানে 3টে বেশ লম্বা লম্বা সাইজের মানুষ এবং আপাদ মস্তক ঢাকা, আর পুরোটাই কিন্তু একটা ঘোলাটে ঘোলাটে ছায়া টাইপের। আর সঙ্গে সঙ্গে যখন আমি ওই বাড়ির মধ্যে ঢুকে যাই, তারপর যখন আমি ছুটে ওই যে ডাইনিংয়ের জানলার কাছে যাই, তখন তো আমি ওখানে কাউকে দেখতে পাইনি। তো আমার এই জিনিসটা কিন্তু একটা মনের মধ্যে খটকা থেকেই গিয়েছিল। তো দিদিভাই বলছে সেদিনের মতো যখন ওই বিষয়টি মিটে যায়, ওটা নিয়ে আর আমি কোনো কথা বলিনি, বা ওই জিনিসটাকে অতটাও কিন্তু মাথাতে আর রাখিনি। তো এরপর একদিনের কথা বলছি। আর রাত্রিবেলায় কি হতো, যেহেতু আমাদের দুটো রুম ছিল, তাই একটা রুমে আমার ছেলে যেহেতু তখন খুব ছোট, তো আমার ছেলে কিন্তু আমার সাথেই শুতো, আর আমার মেয়ের সাথে আমার দিদি শুতো আর একটা ঘরে। তো এবার যে ঘটনাটা আমাদের সাথে ঘটে, সেই ঘটনাটা কিন্তু এই যে ঘটনাটি আমার সাথে ঘটলো তার ঠিক 1 সপ্তাহ পর, মানে এক শুক্রবারে এই জিনিসটা ঘটলো এবং তার পরের শুক্রবার কিন্তু আমাদের সাথে এই জিনিসটা ঘটে। সেটা হলো, এবার অন্যান্য দিনের মতো রাত্রিবেলা আমরা শুয়ে আছি। তো হঠাৎ এবার আমি হচ্ছে ওই খাটের যেটা আর কি মানে ধারের দিক, সেদিকটা করে আমি শুতাম এবং আমার ছেলে হচ্ছে দেওয়ালের দিকে শুতো। তো এবার রাত্রিবেলা আমরা ঘুমাচ্ছি অন্যান্য দিনের মতো। তো হঠাৎ করে, আর আমার কিন্তু ঘুমটা যে খুব একটা গাঢ় বা ডিপ সেটা কিন্তু নয়, মানে একটা যদি কোনো খুটখাট শব্দ হয় বা কিছু একটা যদি কোনো আওয়াজ হয়, আমার কিন্তু ঘুমটা ইজিলি ভেঙে যায়, এটা কিন্তু আমার আগাগোড়াই। তো এবার তখন কিন্তু বেশ অনেকটা রাত। তো হঠাৎ করে আমি একদম পরিষ্কার বুঝতে পারছি, আমি কিন্তু আমার ছেলের দিকে মুখটা করে শুয়ে আছি এবং আমার পেছনটা হচ্ছে সেই মানে ধারের দিকে। তো আমি একদম পরিষ্কার বুঝতে পারছি, মনে হচ্ছে যেন সেই যে ধারের দিকের যে খাটের কার্নিশটা, সে কার্নিশটাকে ধরে কেউ যেন ওপর দিকে তুলছে। ভাই বিশ্বাস করবে না, আমি তোমাকে ঘটনাটা শেয়ার করছি, এখনো পর্যন্ত আমার ওই মানে ওই সিনটা আমার যদি মনে পড়ে, এখন আমার গাটা কাঁটা দেয়। মানে আমি একদম পরিষ্কার বুঝতে পারছি, মনে হচ্ছে যেন একটা সাইড ধরে কেউ তুলে দিচ্ছে খাটটাকে রীতিমতো। এবার প্রথমে তো আমি তখন ঘুমাচ্ছিলাম, আমি অতটা বুঝতে পারিনি, তো আমি ভেবেছি হয়তো ভূমিকম্প বা কিছু হয়তো হচ্ছে, কারণ মানে খাটটা তখন এতটাই দুলছে, তো প্রথমে কিন্তু আমি ওটাকে ভূমিকম্পই ভাবি। তো তারপর যখন আমি এবার চোখটা খুলেছি, আমি দেখছি একটা সাইড করে কিন্তু আমি আমার ছেলের দিকে চলে আসছি। মানে একটা দিক যদি খাটের তোলা হয়, তাহলে সেদিকে যদি কেউ শুয়ে থাকে তাহলে কি হবে, সেই মানুষটা তো আর একদিকে সে ঝুঁকে যাবে। তো আমি কিন্তু এটা একদম পরিষ্কার বুঝতে পারছি যে খাটটাকে পুরো মানে একদম তুলে দিয়েছে একটা দিক। তখন আমার কিন্তু ওই মুহূর্তে মানে উইদিন সেকেন্ডে, বলে না যে ভগবান মাথার মধ্যে মানে বুদ্ধি দিয়ে দেয় সেই মুহূর্তে, তো আমি কিন্তু তখন বুঝতে পেরে যাই যে এটা অন্য কোনো ব্যাপার, মানে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। তো আমি আর কিন্তু তখন আর মানে পেছন ঘুরিনি, আমি ওই অবস্থাতেই মানে আমার ছেলের দিকে মুখ করে আমি কিন্তু আমার ছেলের দিকে একদম ঘেঁষে চলে এসেছি। সেই অবস্থাতেই কিন্তু আমি জোরে জোরে তখন গায়ত্রী মন্ত্র জপ করছি। মানে তখন আমি এত পরিমাণে ভয় পেয়ে গিয়েছি, আমি একদম গলা ফাটিয়ে চিৎকার করে বলতে পারো সে গায়ত্রী মন্ত্র আমি তখন জোরে জোরে বলছি। এবার আমার এরকম অ্যাক্টিভিটিসে আমার ছেলের তখন ঘুমটা ভেঙে গিয়েছে এবং ও যখন ওর ঘুমটা ভেঙেছে, তখনও পর্যন্ত কিন্তু আমি আমার ছেলের দিকে ওরকম মানে ঝুঁকে চলে এসেছি এবং খাটটা একদিকে উঁচু। তো আমার ছেলে তখন ছোট, এবার এরকম কিছু হতে দেখে না ও তখন প্রচণ্ড পরিমাণে কাঁদতে শুরু করেছে। দিদিভাই বলছে আমি তখন কোনো দিকে কোনো মন নেই, মানে আমি শুধু জোরে জোরে ওই গায়ত্রী মন্ত্রই বলছি। তো এই করতে করতে দিদিভাই বলছে খুব জোর হলে 2-1 মিনিটের মধ্যে খাটটা কিন্তু মনে হলো কেউ আস্তে আস্তে আবার নামিয়ে দিল, একদম পরিষ্কার আমি এটা বুঝতে পারি। তো তারপর যখন খাটটা ওরকম আবার আগের মতো স্বাভাবিক জায়গায় চলে আসে, আমি ছুটে গিয়ে আগে
ঘরের লাইটটাকে জ্বালায়, আর তখন আমার ছেলে কিন্তু প্রচণ্ড কাঁদছে। এবার ওর ওরকম মানে গলা ফাটিয়ে কান্নার আওয়াজে তখন আমার দিদিরও তখন পাশের ঘরে যেহেতু ছিল, ওর তখন ঘুমটা ভেঙে যায়। তো ততক্ষণে কিন্তু আমার দিদি এবং আমার মেয়ে মানে ওই ঘর থেকে উঠে কিন্তু চলে এসেছে। এবার দিদি এসে তখন বলছে যে কী ব্যাপার, ও এরকম করে কাঁদছে কেন? তো দিদিভাই বলছে এবার বাচ্চাদের সামনে তো এইসব কথা বলা যায় না, তাহলে ওরা তো আরও বিষয়টাতে ভয় পেয়ে যাবে বা প্যানিক করবে। তো তখন আমি জিনিসটাকে তখনকার মতো ম্যানেজ করি এবং আমার ছেলেকে কিন্তু মানে আবার শান্ত করে আমি ঘুম পাড়াই। তো তারপর আমার দিদিকে কিন্তু আমি পুরো বিষয়টা বলি যে এই এই ঘটনা আজকে কিন্তু আমাদের সাথে ঘটেছে। তখন এবার দিদি বলছে কি বলছিস তুই, মানে এটা শুনে না আমার দিদিও তখন অবাক। এবার ও তখন বলছে যে তাহলে কি ঘরের মধ্যে কোনো লোক টোক ঢুকে আছে, মানে তখনও পর্যন্ত দিদি এটাই ধারণা করছে যে বাড়িতে হয়তো কোনো চোরটোর আছে। তো আমি তখন দিদিকে বলি তুই একবার ভালো করে ভেতরটা দেখ, আমরা তো ভেতর থেকে দরজা একদম ভালো করে লক করে শুয়েছি, তাহলে ভেতরে চোরটা ঢুকবে কোন দিক দিয়ে? তাও আমার দিদি তখন কিন্তু তন্ন তন্ন করে গোটা বাড়ি খোঁজে, মানে ভেতর দিকটা আমরা তখন ভালো করে আর কি দেখি আমি আমার দিদি মিলে, কোথাও কিচ্ছু নেই, একদম স্বাভাবিক। তো তখন কিন্তু দিদি বিষয়টাই বিশ্বাস করে যে হ্যাঁ তার মানে এটা অন্য কোনো ব্যাপার। তো দিদিভাই বলছে, আমি তখন দিদিকে বলি যে তোর মনে আছে যে গত সপ্তাহে আমি যখন বাথরুম থেকে বেরিয়ে আসছিলাম আমি এরকম কিছু একটা দেখেছিলাম, তার মানে ওটা কিন্তু কোনো স্বাভাবিক মানুষ ছিল না। তখন দিদিভাই বলছে আমি এবং আমার দিদি আমরা দুজনেই যেহেতু মহিলা, আমরা তো তখন প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছি যে এবার আমরা কি করব, তাহলে কি এই জায়গাটার কোনো পার্টিকুলারলি গন্ডগোল আছে? মানে এটা তো আমরা যখন জায়গাটা কিনেছিলাম তারপর তো আমরা এখানে বাড়ি করে থাকছি, তো এটা সম্পর্কে বা এই জায়গা সম্পর্কে তো আমরা অতটাও কোনো খোঁজপাত নিইনি। তো তখন না মানে আমাদের বিষয়গুলো মানে একটার সঙ্গে একটা তখন আমরা রিলেট করতে শুরু করি, কারণ ওই জায়গা কিনে বাড়ি করার কয়েক মাসের মাথাতে আমার হাজব্যান্ড ওরকম করে মানে একদম অস্বাভাবিকভাবে মারা যায়। তারপর এরকম কিছু অ্যাক্টিভিটিস এই বাড়ির মধ্যে ঘটতে শুরু করে, যেগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় আমি এবং আমার দিদি দুজন মিলে কিন্তু খুব ভালো করে রিয়েলাইজ করতে শুরু করি। তো তখন আমার দিদিকে আমি বলি যে ঠিক আছে এবার আমাকে তো যেহেতু কাজে বেরোতেই হবে, আমাকে যেহেতু চাকরির জায়গায় যেতে হবে, তো আমার দিদিকে বলি যে ছেলে মেয়েকে যেন খুব সাবধানেও দেখাশোনা করে রাখে, কারণ সারাদিনই প্রায় আমি বাড়িতে থাকবো না। তো দিদিভাই বলছে যে তখন আমি একটা জিনিসই ভাবতে শুরু করি যে এটা থেকে যাতে আমরা কি করে বেরিয়ে আসবো, কারণ আমার ছেলে মেয়েও বড় হচ্ছে, তাদেরকে তো আমাকে মানুষ করতে হবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে এই বাড়িতেই আমরা থাকবো। যদি এরকম কিছু প্রবলেম এই বাড়ির মধ্যে থেকে থাকে তাহলে আমরা বসবাস করবো কি করে? তো তখন আমার হাজবেন্ডের যিনি আর কি মানে শ্রাদ্ধ শান্তি করেছিলেন এবং আমাদের গৃহপ্রবেশও উনি করেন, তো ওই পুরোহিত মশাইকে আমি ডেকে পাঠাই, কারণ প্রথমে আমার এটাও মাথায় এসেছিল যে হয়তো আমার হাজবেন্ড ওরকম করে মারা গিয়েছিলেন যে কারণে হয়তো তার কোনোভাবে হয়তো আত্মার মুক্তি পায়নি, বা তার হয়তো কিছু ক্রিয়াতে আমাদের গন্ডগোল থেকে গিয়েছে যেটা হয়তো পুনরায় যদি করলে তার আত্মার শান্তি পায়। মানে আমি ভেবেছিলাম যে হয়তো যা কিছু বাড়িতে ঘটছে এটা হয়তো হাজবেন্ডের কারণেও হতে পারে, এটা আমার মানে একটা ধারণা হয়েছিল। তো সেই পুরোহিত মশাই এসে যখন আমার হাজবেন্ডের সেই মৃত্যুর সময়কাল গণনা করে দেখেন, তো তিনি মানে আমরা আর কি ভেবেছিলাম যে হয়তো আমার হাজবেন্ড মানে মারা যাওয়ার সময় কোনো দোষ টোষ পেলে সেই কারণে হয়তো এরকম কিছু ঘটছে। তো তিনি সমস্ত কিছু দেখে বলেন যে না, মানে আমার হাজবেন্ড কোনো রকমের কোনো দোষ পায়নি, একদম যেরকম যা শ্রাদ্ধ শান্তি হয়েছিল প্রপার সব কিছুই সব মানে তার কথা অনুযায়ী আমরা করেছিলাম। তো সেই পুরোহিত মশাই সমস্ত কথা শুনে আমাদেরকে বাড়িতে একটি সত্যনারায়ণের পুজো দেওয়ার কথা বলেন, মানে যেহেতু একের পর এক এরকম কিছু ঘটনা ঘটছে বলে। তো দিদিভাই বলছে যে আমিও তখন রাজি হই এবং আমি বলি যে ঠিক আছে উনি যা আর কি ফর্দ দেন সেরকমভাবে আমরা পুজোর জোগাড় করি। তো যথারীতি খুব সুন্দর করে আমাদের পুজোটা হয়। এবার সেই পুজোর দিনও কিন্তু আমার স্কুল ছিল, মানে পুজোর যা যাবতীয় জোগাড় যন্ত্র সমস্ত কিছু দিদি একা হাতেই সামলেছিল। তো যাই হোক, এবার আমার কিন্তু ওই বাড়ি আসতে আসতে মোটামুটি সন্ধে লেগে যেত, এরকম মানে ওই 5টা 5:30 এরকম, মানে হালকা হালকা সন্ধে ঘোর ঘোর লাগতো, এরকম সময় কিন্তু আমি বাড়ি আসতাম। তো যেদিন পুজোটা হয়েছে সেদিন কিন্তু ওই বাড়িতে একটি মারাত্মক ঘটনা ঘটে। সেটা হলো, আমি পুরো কথাটাই কিন্তু আমি আমার দিদির কাছে শুনেছিলাম। তো একটা ঘরে আমার ছেলে মেয়ে ছিল, তো ওরা বসে টিভিতে কার্টুন দেখছে এরকম, আর আমার দিদি কিন্তু সেই যে ডাইনিংয়ের লাগোয়া আরেকটি ঘর সেই ঘরের মধ্যে শুয়েছিল। এবার আমাদের যে মেন গেটের বাইরে ওই যে আমি আগেই বলেছিলাম যে কিছুটা আমাদের জায়গা মানে ছেড়ে আমরা বাউন্ডারি করে একটা ছোট্ট ওখানে গ্রিলের গেট ছিল। তো ওই গেটটা আমার দিদি কিন্তু খোলার শব্দ পায়, যেহেতু এবার আমি স্কুল থেকে আসবো বলে ওই দরজাটা ওরকম মানে নর্মাল একটা শিকল লাগানো ছিল। তো ওই গেট খোলার শব্দটা পাওয়াতে দিদি কিন্তু বুঝতে পারে যে আমি এসেছি। তো দিদি তখন কি করেছে, এবার ডাইনিংটা তখন মানে যেহেতু একটু সন্ধে সন্ধে মতো লেগে গিয়েছে, তো ডাইনিংটা তখন একটু অন্ধকার অন্ধকার, আর ওই ডাইনিং এর মধ্যেই কিন্তু আমরা ওই সত্যনারায়ণ পুজোটা দিয়েছিলাম। তো
তো এবার দিদি কি করেছে, ওরকম দরজা খোলার আওয়াজটা পাওয়াতে দিদি ওই ঘর থেকে বেরিয়ে আর কি ওই ডাইনিংয়ের মধ্যে দিয়ে আর একটা যেটা ঘর, ওই ঘরের মধ্যে দিয়ে মেন দরজার কাছে আর কি যেতে হবে। তো দিদি কিন্তু নর্মাল মানে অন্যান্য দিন যেরকম গেট খুলতে আসে ওরকম কিন্তু ঘর থেকে বেরিয়ে ও ডাইনিং দিয়ে এবার অন্য ঘরের মধ্যে যাবে, মানে যে ঘরে আমার ছেলে মেয়ে আছে ওই ঘরে যাবে। দিদিভাই বলছে আমি আমার দিদির কাছে জিনিসটা শুনি, ও একদম পরিষ্কার দেখে, মানে যেখানটা করে ওই সত্যনারায়ণ পুজোটা দেওয়া হয়েছে তার পাশে একটি প্রদীপের গাছা ছিল, মানে যেটাকে ওই স্ট্যান্ড প্রদীপ বলে, ওই প্রদীপের ওপর প্রদীপটা রাখা ছিল। তো আমার দিদি দেখেছে ওই প্রদীপটা ওই স্ট্যান্ডের উপর কিন্তু নেই, মানে প্রদীপটা একটা জায়গায় পুরো উল্টিয়ে তেল ফেল চারিদিকে একদম ছেটানো। আর যে দেওয়ালে ওই সত্যনারায়ণ পুজোটা হয়েছিল, মানে একটা সাইড করে তো সত্যনারায়ণ পুজোটা দিয়েছিলাম, তার ঠিক সামনাসামনি দেওয়ালে আমার দিদিও কিন্তু একদম স্পষ্ট দেখে যে তিনটে ওরকম বিশাল আকৃতির মানে মানুষের অবয়ব, যারা একদম মানে তাদের হাইটগুলো ওই সিলিং পর্যন্ত প্রায় ছুঁয়ে যাবে এরকম। তো ওরকম মানুষের অবয়বের মানে ঘোলাটে ঘোলাটে ছায়া তিনখানা একদম পাশাপাশি দাঁড়িয়ে। আমার দিদি এই জিনিসটা দেখে ওইখানে দাঁড়িয়ে বিকট জোরে চিৎকার করে, এবং ও তখন আর নিজেকে সামলাতে না পেরে ওখানে কিন্তু সেন্সলেস হয়ে যায়। এবার আমার দিদি যে অত জোরে চিৎকারটা করেছে, আমি তখন ওই যে মানে আমাদের যে ছোট যে রেলিংয়ের গেটটা ওটা খুলে আমি ততক্ষণে আমাদের বাউন্ডারির মধ্যে ঢুকে পড়েছি। এবার অত জোরে চিৎকারটা কিন্তু আমিও শুনতে পাই। এবার আমি তখন দিদির ওরকম একটা বিকট চিৎকার শুনে ভাবছি তাহলে কি ভেতরে কোনো বিপদ হয়েছে। তো আমি কিন্তু ছুটে এসে আমাদের যে ঘরের মেন দরজাটা ওটাই কিন্তু আমি জোরে জোরে তখন ধাক্কা মারছি। আর আমার ছেলেমেয়েও তখন এতটা ভয় পেয়ে গিয়েছে, ওরা তখন ওই ঘরের মধ্যে বসে প্রচণ্ড কাঁদছে। তো আমি তখন আমার মেয়েকে বলছি তুই আগে দরজাটা খোল, মাসির কি হয়েছে ওটা আগে দেখি। তো ও কিন্তু তখন কোনো মতে এসে ওই যে মেন গেটটা সেটা তখন ও খোলে এবং আমি কিন্তু ভেতরে আসি। তো ভেতরে আসার পর আমি দেখছি যে ডাইনিংয়ে কিন্তু আমার দিদি ওরকম সেন্সলেস হয়ে পড়ে আছে। তো এরপর চোখে মুখে জল টল দিয়ে যখন আমার দিদির আমি জ্ঞানটা ফেরাই, তো তারপর কিন্তু দিদির মুখে পুরো কথাটা আমি শুনি। এবং দিদি তখন এতটা পরিমাণে একটা ট্রমার মধ্যে চলে গিয়েছে, ও তখন বলছে যে এই বাড়িতে আর কোনো মতেই থাকা যাবে না, কারণ আমরা যদি এই বাড়িতে থাকি তাহলে আমাদের হয়তো প্রাণ সংশয় ঘটতে পারে। তো যাই হোক, মানে সেদিনটা তো আমাদের যে কিভাবে কাটে সেটা মানে আমরাই জানি আর ভগবানই জানে। কারণ ওরকম একটা আমরা বাড়িতে পুজো দিয়েছি, একবার সিচুয়েশনটা ভাবো, সেই যে ঠাকুরের প্রদীপ সেটা পর্যন্ত উল্টে সাইডে পড়ে আছে, এবং সে ঠাকুরের সামনে মানে অপোজিট দেওয়ালে কিন্তু ওরকম তিনটে ছায়াকে আমার দিদি সেদিন নিজের চোখে দেখেছিল, যেটা কিন্তু আমি প্রথম দিন ওরকম বাথরুম থেকে বেরোনোর সময় আমাদের বাউন্ডারি দেওয়ালের কাছে আমি প্রথম দেখি। তো আমার দিদি কিন্তু সেই দিন ওই জিনিসটা প্রথম চাক্ষুষ করে, এবং বলতে পারো যে দিদির সাথে এই ঘটনাটা ঘটে। কারণ এতদিন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছিল সেটা তো শুধু আমার সাথেই ঘটেছিল, দিদিকে আমি বলেছিলাম, কিন্তু আজকে তো দিদি নিজের চোখে জিনিসটা দেখেছে, যে কারণে কিন্তু প্যানিকটা আরো বেশি করতে শুরু করে। তো যাই হোক, পরের দিন সকালে কিন্তু সেই পুরোহিত মশাইকে আমরা আবার ডেকে পাঠাই, এবং তিনি এসে যখন এই পুরো বিষয়টা শোনেন তো তখন তিনি বলেন যে এইটার সলিউশন করা আমার পক্ষে সম্ভব নয়, আমার যিনি গুরুদেব রয়েছেন তাকে আমি নিয়ে আসবো, মানে সেই পুরোহিত মশাইয়ের যিনি গুরুদেব তাকে আমাদের বাড়িতে নিয়ে এসে তিনি ভালো করে আর কি বাড়িটাকে দেখাবেন। তো যাই হোক, এবার দুদিন পর সেই গুরুদেব মশাই আসেন আমাদের বাড়িতে, এবং এসে ওই যে ডাইনিংটাতে যেখানটা করে আমরা পুজো দিয়েছিলাম সেখানে বসেই কিন্তু তিনি ভালো করে গণনা করেন, এবং তারপর যে উত্তরটা তিনি দেন সেটা শোনার জন্য কিন্তু আমরা কেউই প্রস্তুত ছিলাম না। তো তিনি প্রথমেই একটা কথা বলেন যে এই জায়গাটা তোরা কেন কিনেছিলিস। তখন দিদিভাই বলছে আমি ওনার এরকম একটা কথা শুনে রীতিমতো আকাশ থেকে পড়ছি, কারণ তিনি এরকম কেন আমাদেরকে বলছেন। তো তখন আমি ওনাকে বলি যে আপনি এরকম কথা কেন বলছেন। তো তখন সেই গুরুদেব আমাকে বলেন যে তোরা কি জেনে শুনে এই জায়গাটা কিনেছিস। তো তখন দিদিভাই বলছে আমি ওনাকে বলি যে আমরা তো এতটুকুই জেনেছিলাম যে এই জায়গার যিনি আর কি মালিক ছিলেন তো তিনি বাইরে চলে যাচ্ছেন বলে আমাদেরকে জায়গাটাকে তিনি খুব কম দামে আর কি বিক্রি করে দেন। তখন তিনি আমাকে বলেন যে এই জায়গাটা এতটাই খারাপ কারণ এখানে বহু বছর আগে মানুষ কিন্তু এখানে আঁতুড়ের জিনিসপত্র এনে ফেলতো, এবং প্রচুর বাচ্চাকেও এখানে কিন্তু দাফন করা হয়েছে, মানে এখানে কিন্তু পোতা হয়েছে। এবং শুধু তাই নয়, এই জায়গার উপরে বা এই জমির ওপরে এত কিছু খারাপ কাজ করা হয়েছে যে কারণে কিন্তু এই মাটিটা একদম পুরোপুরিভাবে দূষিত হয়ে গেছে। তো এই জায়গার ওপরে প্রচুর কিন্তু জিনের বাস আছে, মানে সেই জিনগুলো এতটাই পাওয়ারফুল এদেরকে কিন্তু এই জায়গা থেকে কোনোভাবেই সরানো পসিবল নয়। এবং তিনি আমাকে আরেকটি চমকে দেওয়ার মতো কথা বলেন যে আমার হাজবেন্ডের মৃত্যুর জন্য কিন্তু এই জায়গাটাই দায়ী, এবং আমি যে তিনটে জিনকে ওখানে দেখেছিলাম, মানে যে তিনটে অবয়ব আমি যে দেখেছিলাম তারা এতটাই পাওয়ারফুল ভাবে এই জায়গার উপর বসবাস করছে
তারা চেয়েছিল যে যাতে আমরা এই জায়গা ছেড়ে চলে যাই, এবং যেহেতু আমরা এখানে খুব সুখে শান্তিতে বসবাস করছিলাম, যে কারণে কিন্তু আমার হাজব্যান্ডকে ওরা মেরে ফেলে। মানে সেই গুরুদেব আর কি আমাদেরকে এই কথাটা বলেন, এবং তিনি এটাও বলেন যে তারা হয়তো ভেবেছিল যে আমার হাজব্যান্ড এভাবে অকালে মারা যাওয়ার কারণে আমরা এই বাড়িটা ছেড়ে চলে যাব, কিন্তু তবুও যখন আমরা এই বাড়িতে থেকে যাই তারপর থেকে কিন্তু বাড়ির মধ্যে এরকম নানান রকম উপদ্রব শুরু হয়েছে, যাতে আমরা তাদের উপস্থিতিটা বুঝতে পারি। তো তখন আমি সেই গুরুদেবকে জিজ্ঞাসা করি যে তাহলে এবার আমরা কি করব। তো সেই গুরুদেব তখন আমাকে বলেন যে দেখ মা, তোর কাছে তো তোর বাড়ির থেকে তোর ছেলে মেয়ে, তোর তোর দিদির সবার তো প্রাণটা আগে। তো তোরা বরং যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটাকে বিক্রি করে অন্য কোথাও চলে যাবা, অন্য কোনো বাড়ি তোরা কেন, না হলে এই বাড়িতে থাকলে তোদের কিন্তু প্রাণের ঝুঁকি আছে। তো দিদিভাই বলছে এবার এত খরচ করে আমরা এই বাড়িটাকে বানিয়েছিলাম, তার মধ্যে এরকম যে ঘটনা ঘটবে এটা তো আমি ভাবিনি। এবং সব থেকে বড় কথা, তখন আমার একটা কথাই মনে হচ্ছিল যে আমার হাজব্যান্ডকে তো আমি হারিয়েছি, এরপর তো আমার ছেলে মেয়েকে আমি কোনোভাবেই হারাতে পারবো না। তো যাই হোক, তখন একটা কঠিন ডিসিশন আমাকে নিতে হয়। তো এই বাড়িটাকে তখন আমরা ওইভাবে তালাবন্ধ করেই, কিন্তু আগে যে বাড়িতে আমরা ভাড়া থাকতাম সেই বাড়িতে কিন্তু আবার আমরা উঠে যাই, মানে ওই বাড়িতে আবার আমরা শিফট হয়ে যাই। এবং পরে সেই অঞ্চলে যারা অন্যান্য আমাদের প্রতিবেশী ছিল তাদের কাছ থেকে আমরা তখন খোঁজ নিয়ে জানতে পারি যে সত্যি কিন্তু এখানটা করে এরকম, মানে অনেক বছর আগে, আমাদের এই জায়গা কেনার অনেক বছর আগে এরকম মানে আঁতুড়ের জিনিসপত্র ফেলতো, এবং বাচ্চাদেরকেও কিন্তু ওখানে পোতা হতো, মানে সদ্যজাত বাচ্চা যেগুলো আর কি মারা যেত, তো তাদেরকে এনে ওখানে কিন্তু ওরকম পোতা হতো। তো এটা শোনার পর তখন আমার একটা কথাই মনে হয় যে আমরা জায়গাটা কেনার আগে কেন অতটা ভালো করে খোঁজপাত নিইনি। তো যাই হোক, কি বা করার, এখন আমরা প্রাণে বেঁচে আছি, সুস্থ আছি, এটাই তো সব থেকে বড় কথা। তো প্রায় 3-4 বছর আমাদের লেগে যায় ওই বাড়িটাকে সেল করতে। তো খুবই কম দামে, মানে আমরা যে টাকায় ওই জমিটা কিনেছিলাম প্রায় সেই দামেই কিন্তু আমরা সেই বাড়িটাকে বিক্রি করি, কারণ ওই বাড়ি কোনোভাবেই বিক্রি হচ্ছিল না, মানে সবাই আর কি কোনো না কোনোভাবে জিনিসটা জানতে পারছিল। তো এরপর কিন্তু একজন মানে দোকানের মালিক ওটাকে গোডাউন করবে বলে ওই জায়গাটা আর কি কেনে, মানে আমাদের ওই বাড়িটাকে কেনে। তো খুব কম দামে আমাদেরকে বাড়িটাকে বিক্রি করতে হয়। এবার ওইভাবে ফেলে রাখার থেকে তো আমাকে জিনিসটা বিক্রি করে দেওয়া অনেক ভালো। তো সেই ভাড়া বাড়িতেই আমাদের অনেকগুলো বছর কাটে। তো প্রায় 7 বছর হলো আমরা একটি নতুন ফ্ল্যাট কিনেছি, এবং যেখানে বর্তমানে আমরা শিফট হয়ে গেছি। তো আমার মেয়ের এখন বিয়েও হয়ে গেছে। তো বর্তমানে আমি, আমার দিদি এবং আমার ছেলে, আমরা তিনজনে এখন এই ফ্ল্যাটেই থাকি, এবং আমি এখন রিটায়ারও করে গেছি। তো বলতে পারো আমরা এখন সবাই ভালোই আছি। তো এই যে আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আমি তোমার সাথে শেয়ার করলাম, কারণ তোমার চ্যানেলের ঘটনা আমি বেশ কয়েক মাস ধরে শুনি, আমার খুব ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম যে আমাদের জীবনে ঘটে যাওয়া এরকম একটি বাস্তব ঘটনা তোমার সাথে আমি শেয়ার করি, যাতে তোমার এই চ্যানেলের মাধ্যমে আমার এই ঘটনাটা সবার কাছে পৌঁছয়। তো সেই জন্য আমি তোমার সাথে আজকে শেয়ার করলাম ঘটনাটি। তোমার যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে তুমি ঘটনাটি পড়ে শুনিও। তো দিদিভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে এরকম একটি ঘটনা শেয়ার করেছেন তার জন্য। তো এরকম ঘটনা কিন্তু আমি এর আগে অনেকগুলোই পেয়েছি, যে এরকম জায়গা বা কোনো ফ্ল্যাট বা কোনো বাড়ি আমরা হয়তো খুব কম দামে কিনছি, বা কোনো হয়তো পুরনো জিনিস বা আসবাবপত্র, তো আমরা যেগুলো হয়তো খুব কম দামে পেয়ে যাচ্ছি সেগুলো হয়তো আমরা অতটাও যাচাই না করে কিনে ফেলছি। তো এরকম অভিজ্ঞতা কিন্তু অনেক শ্রোতা বন্ধু আমাদের সাথে শেয়ার করেছেন, আমরা সেগুলো মানে সেই ঘটনাগুলো আপনাদেরকে বলেওছি। তো আমি এই কথাটাই বলবো যে আমরা সেই পুরনো জিনিস নিশ্চয়ই কিনবো, কিন্তু তার পেছনের কি হিস্ট্রি সেটা একটু আমাদের কিন্তু যাচাই করে নেওয়া উচিত। মানে সেই জিনিসটা কেনার আগে আদৌ তারা কেন এত কম দামে জিনিসটাকে বিক্রি করছে সেই বিষয়টা কিন্তু আমাদের একটু জেনে নেওয়া উচিত। এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। তো যাই হোক, পার্সোনালি বলতে গেলে আমার তো ঘটনাটি শুনে অসাধারণ লেগেছে। তো বন্ধুরা, তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও, এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকের সঙ্গে সঙ্গে একটা হাইপ করে কিন্তু আমাদের সাথে থাকতে তোমরা একদমই ভুলো না। আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাতে পারো। এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারো। তাছাড়াও কিন্তু তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি অথবা ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি। আমরা সেই ঘটনাটি কিন্তু তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে। আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে ঘটনাটি তোমরা আমাদেরকে পাঠাচ্ছ সেই ঘটনা সম্পর্কিত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদেরকে শেয়ার করতে পারো। আমরা সেই ছবি বা ভিডিওটি তুলে ধরবো সমস্ত দর্শকদের সামনে। তো যাই হোক, আজকের এপিসোডের প্রশ্নটি হলো, যিনি আজকে ঘটনাটি আমাদের সাথে শেয়ার
করেছেন তার দিদি ঘর থেকে বেরোনোর সময় কোন জিনিসটা উল্টে পড়ে থাকতে দেখেছিলেন। তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও। আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টের স্ক্রিনশটটি পাবলিশ করব। তো গত এপিসোডে যারা আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন জলপাইগুড়ি থেকে দুর্জয় দাস, নদিয়ার আসারনগর থেকে বাসন্তী মণ্ডল, শিবু ভট্টাচার্য, যাদবপুর থেকে রুমা, বিউটি ব্যানার্জি, মুম্বাই থেকে রুকসানা এবং ডানকুনি থেকে জবা চক্রবর্তী। তো এছাড়াও যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে কয়েকটি প্রিয় কমেন্ট আমরা এখানে পড়ে নিচ্ছি। তো তারা হলেন কৌশিকী ঘোষ, শিলিগুড়ি থেকে দীপঙ্কর রাহা রায়, বাংলাদেশ থেকে আদিবা মিম, রাজশ্রীর পথচলা, হাওড়া থেকে গীতা গোস্বামী, অমিতা ঠাকুর এবং স্মৃতি ঘোষ। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো, তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে সেই মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী মঙ্গলবার। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।